হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। সো চলো আজকে আমরা এসএসসি জেইর কালকে যে আমি লাস্ট ভিডিওটা দিয়েছিলাম তারপর থেকে কন্টিনিউ করবো। ওকে চলো, আমি কিন্তু তোমাদের ইচ অ্যান্ড এভরি কোশ্চেন সব কোশ্চেনই করাচ্ছি। খুব ভালো করে তোমরা কোশ্চেনগুলো সলভ করো, তাহলেই কিন্তু সাকসেস ইজি। ওকে চলো, সো নেক্সট কোশ্চেন যেটা আমরা দেখব, নেক্সট কোশ্চেনটা কী আছে দেখো। নেক্সট যে কোশ্চেনটা আছে 11 নম্বর পর্যন্ত করিয়েছিলাম। 12 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফর সুপারপজিশন থিওরাম। তাহলে তোমরা স্ক্রিনে কোশ্চেনটা আই থিঙ্ক দেখতে পাচ্ছ। তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফর সুপারপজিশন থিওরাম। তাহলে এখানে 4টে স্টেটমেন্ট দিয়েছে। সুপারপজিশন থিওরামটা কি সেটা কি তোমরা জানো? সুপারপজিশন থিওরাম দেখো, সুপারপজিশন থিওরামটা কি আমি ওটা একটু বলে নিই। যদি কোনো একটা ইয়েতে একের বেশি সোর্সেস থাকে, যদি কোনো একটা সার্কিটটা লিনিয়ার সার্কিট হতে হবে, ঠিক আছে, মানে নন লিনিয়ার হলে হবে না, মানে রেজিস্ট্যান্স দিয়েই থাকতে হবে। ওকে, যদি একের বেশি সোর্স থাকে তখন আমরা সুপারপজিশন ইউজ করি। তখন আমরা কি করি? সুপারপজিশন ইউজ করি। ওকে, দিয়ে সুপারপজিশন দিয়ে কি করি আমরা? আলটিমেট সুপারপজিশনের স্টেপগুলো আমি একবার বলে দিচ্ছি। এটা ধরো V1, এটা V2। ওকে, সো নর্মাল সার্কিটের কারেন্ট ডাইরেকশনটা দেখি। ধরো এটা I1, এটা I2, এটা I3। দেখো প্রত্যেকটা যদি আমি সলভ করাতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। সো সুপারপজিশন যখন আমরা করব তাহলে আমরা কি করি? স্টেপ 1 করি। স্টেপ 1-এ কী করি বলো তো? স্টেপ 1-এ আমরা কি করি? এই সার্কিটটার যে কোনো একটা সোর্সকে রেখে আরেকটা সোর্সকে হয় শর্ট সার্কিট নয় ওপেন সার্কিট। তাহলে শর্ট সার্কিট কখন করি? যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে শর্ট সার্কিট, আর যদি কারেন্ট সোর্স থাকে তাহলে ওপেন সার্কিট। তাহলে দেখো আমি এই সোর্সটাকে রেখেছি, এই সোর্সটাকে কি করব? শর্ট সার্কিট, জাস্ট বিকজ অফ ভোল্টেজ সোর্স। বোঝা গেছে? জাস্ট বিকজ অফ ভোল্টেজ সোর্স। তাহলে এটা কি আমাদের R1, এটা ধরে নাও R2, এটা R3। তাহলে এটা R1, R2, R3। ওকে, এবার এই সোর্স এটা V1, এটা V2 ছিল। V1 অনুযায়ী কারেন্ট ডাইরেকশন হবে। এবার কারেন্ট ডাইরেকশন দেওয়ার পর এটা I1 হলে এটা I2, এটা I3। তাহলে তখন আমরা কি করব? এটা I1 ড্যাশ, I2 ড্যাশ, I3 ড্যাশ বের করব। তাহলে আমরা এখানে কি বের করব? I1 ড্যাশ বের করব, I2 ড্যাশ বের করব, I3 ড্যাশ বের করব। হলো, 3টে ডেটা বের করলাম। এবার সেকেন্ড স্টেপে আমরা কি করব? সার্কিটটাকে আবার রিড্র করব, বাট সোর্স তখন কি হবে? এই সোর্সটা নেব, এটা শর্ট সার্কিটেড। বোঝা গেল? এটা শর্ট সার্কিটেড। সো এটা কি R1, এটা R2, এটা R3। তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো করতে শুরু করবে। এবার কারেন্ট ডাইরেকশন দেবো আমরা। সবসময় সার্কিটে কারেন্ট ডাইরেকশন কিন্তু মাস্ট। তাহলে এটা সোর্স V2, তাহলে এই অনুযায়ী কারেন্ট ডাইরেকশন দেব। এখানে এসে কারেন্ট দুটো ভাগে ভাগ হলো, আলটিমেট নামগুলো সেম দেবো। তার মানে এটা কি ছিল? I1, এটা I2, I3, নাম সেম দিলাম, বাট এটাকে ডবল ড্যাশ দিয়ে লিখবো, ডবল ড্যাশ, বোঝা যায় যাতে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের স্টেপ 3। স্টেপ 3-তে আমরা কি করব? স্টেপ 3-তে এই ব্রাঞ্চের কারেন্টগুলো ফাইন্ড করব। তাহলে I1 বের করব, I2 বের করব, I3 বের করব। ভালো করে দেখো I1 কি হবে। তাহলে I1-এর ডাইরেকশান, স্টেপ 1-এর I1 ড্যাশের ডাইরেকশান আর I1 ডবল ড্যাশের ডাইরেকশান কিন্তু সেম নয়। তাহলে I1-এর ডাইরেকশান, I1 ডবল ড্যাশের ডাইরেকশান সেম। তাহলে এটা হবে I1 ডবল ড্যাশ। এর ডাইরেকশান আলাদা, এরটা হচ্ছে এই সাইডে, এরটা হচ্ছে তার অপোজিট সাইডে। তাহলে এটা হবে -I1 ডবল ড্যাশ। বোঝা গেল? এবার কি বের করব? I2।
তাহলে I2 ডাইরেকশন, I2 ড্যাশের ডাইরেকশন আর I2 ডাইরেকশন অপোজিট, তাহলে মাইনাস I2 ড্যাশ। দেখো এর ডাইরেকশন I2 ডবল ড্যাশ আর I2 ডাইরেকশন সেম, তাহলে প্লাস I2 ডবল ড্যাশ। I3 দেখো I3 যে ডাইরেকশন I3 ড্যাশ I3 ডবল ড্যাশ সবার ডাইরেকশন সেম, তাহলে I3 ড্যাশ I3 ডবল ড্যাশ। সো দিস ইজ অল অ্যাবাউট সুপারপজিশন। ওকে, সো নাও আই এম আনসারিং দ্য কোশ্চেন। সো দেখো কি বলেছে যে স্টেটমেন্টগুলো, দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য ভোল্টেজ অ্যারাউন্ড এনি ক্লোজ পাথ ইজ জিরো। সুপারপজিশন কি আদৌ এটা বলেছে? যে এটা তো কেভিএল হয়ে গেল, তাই না? দ্য অ্যালজেব্রিক সাম অফ অল ভোল্টেজ অ্যারাউন্ড এনি ক্লোজ পাথ ইজ জিরো, এটা কি হয়ে গেল? কেভিএল হয়ে গেল, এটা হবে না। তারপরে কি বলেছে? দ্য ওভারঅল কারেন্ট ইন এনি পার্ট অফ এ লিনিয়ার সার্কিট ইজ ইকুয়াল টু দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্ট প্রডিউসড বাই ইচ সোর্স সেপারেটলি। এই স্টেটমেন্টটাকে আমরা আলাদা করে রাখছি, পরের স্টেটমেন্টগুলো দেখছি। দাঁড়াও, এই স্টেটমেন্টটা আমি আরেকবার বলবো। দ্য সাম অফ কারেন্ট, 3 নম্বর অপশানটা, দ্য সাম অফ কারেন্ট এন্টারিং এ নোড ইজ ইকুয়াল টু দ্য সাম অফ কারেন্ট লিভিং এ নোড। তার মানে একটা নোডে এন্টারিং কারেন্ট আর ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, এটা কি? কেসিএল, এটা হবে না। তাহলে 4 নম্বর অপশান, দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য ভোল্টেজ অ্যারাউন্ড এনি ক্লোজ পাথ ইজ ইকুয়াল টু 1। এটা তো পসিবলই নয়, এটা কেউ বলেনি, এটা ভোকাস। তাহলে 2 নম্বর, দেখো প্রথমটা হচ্ছে কেভিএল, 3 নম্বরটা হচ্ছে কেসিএল, 4 নম্বরটা ইকুয়াল টু 1, কোথাও কেউ বলেনি আজ পর্যন্ত। তাহলে কি পড়ে থাকলো? বি নম্বরটা। এবার বি নম্বরে কি বলেছে ভালো করে দেখো। বলছে দ্য ওভারঅল কারেন্ট ইন এনি পার্ট অফ এ লিনিয়ার সার্কিট। তাহলে একটা লিনিয়ার সার্কিট হতো, আমি বলে দিয়েছি লিনিয়ার সার্কিট। তাহলে ওভারঅল কারেন্ট ইজ ইকুয়াল টু দ্য অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট প্রডিউসড বাই ইচ সোর্স সেপারেটলি। তার মানে এর অ্যালজেব্রিক সাম করেছি, দেখো। তাহলে প্রত্যেকটা সোর্সকে আলাদা আলাদা করে নিয়ে আমরা যদি তার অ্যালজেব্রিক সাম বের করি প্রত্যেকটা ব্রাঞ্চের, তাহলেই সুপারপজিশন বেরোবে। এটাই বলেছে যে একটা লিনিয়ার সার্কিট নাও, সেটাকে আলাদা আলাদা প্রত্যেকটা সোর্সের রেসপেক্টে দুটো সার্কিট ড্র করো, এবং তাদের যদি অ্যালজেব্রিক সাম এই কারেন্টের সঙ্গে সমান আসে, তাহলেই দিস ইজ আ সুপারপজিশন থিওরাম। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝেছো। ওকে, চলো তাহলে 2 নম্বর আনসার হবে। ওকে, চলো এবার নেক্সট এটা আমরা কত নম্বর করলাম? 112। এবার 113 নম্বর। 113 নম্বর কী হবে কোশ্চেনটা দেখো। হুইচ ওয়ান অফ দ্য এক্সপ্রেশন স্যাটিসফাইজ দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। তার মানে বলেছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম স্যাটিসফাই করবে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম স্যাটিসফাই করবে কোন অপশানটা? সো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম আমি এভাবে লিখলাম শর্ট ফর্মে। ওকে, সো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম বলো তো তোমরা। দেখো কোনো একটা সার্কিটকে ধরে নাও, এটা একটা আমার সার্কিট আছে, এটা প্লাস এটা মাইনাস, ডিসি সাপ্লাই দিয়েছি, ওটাই ডিসি সাপ্লাই দিয়েছি। ধরে নাও এটা আমার একটা নর্মাল সার্কিট। এবার তোমাকে বলা হলো এই আরএল এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে কোন কন্ডিশনে? তখন আমরা কি করি? তাহলে তোমাকে কোশ্চেনটা বলা হলো বলবো না, তোমাকে এরকম বলা হলো, এটাই বলা হলো ধরে নাও যে আরএল এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে কখন, বা হোয়াট ইজ দ্য কন্ডিশন। ওকে, তাহলে এটাকে আমরা কি করি? এই সার্কিটটার আগে ভিটিএইচ বের করি। ভিটিএইচ মানে থেভনিন ভোল্টেজ, তারপরে আরটিএইচ বের করি। ওকে, তারপরে থেভনিনের যে সার্কিটটা আছে, থেভনিন যে সার্কিটটা দিয়েছে সে সার্কিটে আমরা ডেটাগুলোকে পুট করি। তাহলে এটা হচ্ছে আমাদের আরটিএইচ, এটা হচ্ছে আমাদের ভিটিএইচ, এটা হচ্ছে আমাদের আরএল। বোঝা গেল? এটা হচ্ছে সেই লোড রেজিস্ট্যান্সটা। যদি এই আরএল ইকুয়ালস টু আরটিএইচ হয়, তাহলেই কি পসিবল?
তাহলেই পসিবল ম্যাক্সিমাম পাওয়ার এখান থেকে ট্রান্সফার হবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এই আরটিএইচটাকেই আমরা আরএস বা সোর্স রেজিস্ট্যান্স বলতে পারি। তার মানে লোড রেজিস্ট্যান্স ইকুয়ালস টু যদি সোর্স রেজিস্ট্যান্স হয় তবেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। তাহলে যে কোনো সার্কিটকে আগে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করব, তারপরে আমরা আরএল ইকুয়ালস টু যদি আরটিএইচ বের করতে পারি তাহলেই বলবো যে ম্যাক্সিমাম পাওয়ার উইল ট্রান্সফার, বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের সূত্র মানে কন্ডিশন হচ্ছে when this RL and this RTH value are same, তখনই এখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। বোঝা গেছে? এবার কি করে VTH বের করি, কি করে RTH বের করি, এটা থেভনিন থিওরাম। তোমরা আমার চ্যানেলে বেসিক ইলেকট্রনিক্সে চলে যাও, সরি বেসিক ইলেকট্রিক্যালে চলে যাও, থেভনিন আমি খুব ভালো বুঝিয়েছি, ঠিক আছে? এবার ওখানে চলে যাবে ম্যাক্সিমাম পাওয়ারও আমি খুব ভালো ডেরিভেশন, এটা ইকুয়ালস টু এটার পুরো ডেরিভেশন করা আছে, এটা কি করে এটা ইকুয়াল টু এটা আসছে। ওকে, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে এই সার্কিটের ক্ষেত্রে এটা যদি ইন্ডাকটিভ রিয়াক্টেন্স দিয়ে থাকতো তাহলে এক্সএল ইকুয়ালস টু মাইনাস এক্স এস হতো, সোর্স রিয়াক্টেন্স ইকুয়ালস টু লোড রিয়াক্টেন্স। এক্ষেত্রেও ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, এটাও ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। আর ইম্পিডেন্স দিয়ে থাকলে, ইম্পিডেন্স দিয়ে যদি থাকতো তাহলে লোড ইম্পিডেন্স ইকুয়ালস টু সোর্স ইম্পিডেন্স যদি ইকুয়াল হয় তবুও ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। বাট এখানে একটা কন্ডিশন, এটাকে কনজুগেট হতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ কনজুগেট? হোয়াট ইজ দ্য মিনিং অফ কনজুগেট তোমরা কি কেউ জানো? মানে এরা দুজনের মধ্যে কেউ একজন কনজুগেট হলেই হবে, এটা কনজুগেট বা এটা কনজুগেট, তাহলে সেম আনসার আসবে। কনজুগেট মানে হচ্ছে কোনো একটা ম্যাথসকে আমরা ধরে নাও z ইকুয়ালস টু আর প্লাস জে এক্সেল ধরেছি, এবার এখানে প্লাস ধরেছি। এবার এখানে প্লাস ধরার পরে আমরা যখন এটার ক্যালকুলেশন করার পর যদি আমরা এর আউটপুট ভোল্টেজটা কোনো কারণে আর মাইনাস জে এক্সেল পাই, এর কনজুগেট করে এটাকে প্লাস করে নিই, দেখো আমি খুব শর্টকাটে বললাম, আমি জিনিসটা ডেপথে যাচ্ছি না এখানে। সো কনজুগেট মানে হচ্ছে আমরা যে জিনিসটা অ্যাজিউম করে নিয়েছি, আনসারে যদি আমরা সাইনটা তার অপোজিট পাই, সেম জিনিস বাট সাইনটা অপোজিট পাই, তখন আমরা কনজুগেট করে দিয়ে এই মাইনাসটাকে প্লাস করে নিই। ব্যাস এইটুকু মনে রাখো, ক্লিয়ার? কনজুগেট আমরা কি করি, দেখো কনজুগেটের ডেরিভেশন করতে গেলে আমার সময় লেগে যাবে অনেক। আমি তোমাদের কি করাচ্ছি এখানে, অনলি কোশ্চেন সলভ, ওকে, নট আ থিওরি পার্ট। সো কনজুগেট মানে হচ্ছে এই যে প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে। কখন মাইনাস হবে? আমরা যদি কোনো একটা জিনিসের কোনো একটা ইনপুটে প্লাস ধরে ক্যালকুলেশন করি এবং আউটপুটটা যদি সেম আসে বাট ওখানে প্লাসের জায়গায় মাইনাস চলে এসছে, তখন আমরা সেটাকে কনজুগেট করে নিই। ওকে, দেখবে এটা কি পাওয়ার, এস আমরা কোন পাওয়ারকে লিখি? অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ আর কি পাওয়ার আছে? অ্যাপারেন্ট পাওয়ার বা কমপ্লেক্স পাওয়ার। ভিআই কনজুগেট থাকে। ওকে, সো এগুলো নিয়ে ডিসকাস করব আপকামিং ক্লাসে, আমি এগুলো নিয়ে ডিসকাস করব, বাট এগুলো আমার থিওরি পার্টে পাবে তোমরা। দেখো এত কিছু এখানে বললে আমার অনেক সময় নষ্ট হবে, সো আমি নাম্বার অফ কোশ্চেন সলভ করাতে পারবো কম। সো এই তিনটে কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার চলো আমরা দেখব। তাহলে দেখো লোড ইম্পিডেন্স ইকুয়ালস টু সোর্স ইম্পিডেন্সের কনজুগেট। সো দিস ইজ আ আনসার এ। ওকে, তাহলে 113 নাম্বার আমার হয়ে গেল। এই তিনটে মনে রাখবে তাহলেই হয়ে গেল। যদি মনে না থাকে তাহলে সবসময় মনে রাখবে, এইটুকু মনে রাখবে যে লোড ইম্পিডেন্স ইকুয়ালস টু সোর্স ইম্পিডেন্স। এবার ইম্পিডেন্স হলে কনজুগেট হয়, রেজিস্ট্যান্স হলে কনজুগেট হয় না। চলো 114 মানে 114। ডিটারমাইন দ্য ভ্যালু অফ কারেন্ট in ampere that flows through a resistor of 9 ohms
when the potential difference between the end of resistor is 36 ভোল্ট। মানে এটা একদম বাচ্চাদের অঙ্ক দিয়েছে, খুব ভালো করে দেখো। ডিটারমাইন দ্য ভ্যালু অফ কারেন্ট দ্যাট flows through a resistor of 9 ohms when the potential difference between the end of the resistor দেখেছো কি দিয়েছে, এটা কিছু না। দেখো এখানে একটা রেজিস্টার আছে, বলেছে এদের দুজনের মধ্যে পোটেনশিয়াল, এটা এ এটা বি, এই দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে 36 ভোল্ট। তার মানে কিছুই না, এটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে এটা ব্যাটারি লাগানো আছে, তাহলে কারেন্ট এই ডাইরেকশানে ফ্লো করবে। তাহলে এই কারেন্টের ভ্যালু কত হবে, যেখানে রেজিস্ট্যান্সের ভ্যালু 9, তাহলে এই কারেন্ট কত হবে, I ইকুয়ালস টু ভি বাই আর মানে 36 বাই আর মানে 9, 4 নং 36 4 অ্যাম্পিয়ার, তাহলে আনসার 4 হবে। ক্লিয়ার, বাচ্চাদের অঙ্ক। চলো নেক্সট ম্যাথ, 115 নাম্বার। 115 নম্বরে কি বলেছে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ লোড ইম্পিডেন্স ইন ওহম, ওহমে বের করতে বলেছে। ওকে, ফর ট্রান্সমিটিং ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম দ্য সোর্স টু লোড ওয়েন দ্য সোর্স ইম্পিডেন্স ইজ এত। তার মানে কি দেওয়া আছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে হবে, এখানে এটা হচ্ছে 115, সোর্স ইম্পিডেন্স দেওয়া আছে ZS, কত দেওয়া আছে, ZL দেওয়া আছে 8 প্লাস J4, ZS দেওয়া আছে 8 প্লাস J4 সোর্স ইম্পিডেন্স। সো হোয়াট উইল বি দ্য লোড ইম্পিডেন্স, তোমাকে লোড ইম্পিডেন্স বের করতে বলেছে ZL। তাহলে এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে ট্রান্সমিটিং ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কখন পসিবল, ZS ইকুয়ালস টু ZL। তাহলে স্যার এটাই কি আনসার হবে, অনেক ছেলেরা এটাই আনসার করে চলে আসবে, বাট ভুল, আনসারটা ভুল। তাহলে যে কোনো একটাকে কনজুগেট নিতে হবে, যদি এটা থাকে তাহলে এটার কনজুগেট এটা হবে, তাহলে এটাকে কনজুগেট নেব। তার মানে কি হবে আনসার, জাস্ট এখানে মাইনাসটা মাইনাস হয়ে যাবে প্লাসটা, ওকে, আর কিচ্ছু না। তার মানে আনসার আমার এটাই, বাট কনজুগেট নিতে হবে, বোঝা গেল। দেখো প্লাসের আনসারটা দেওয়া আছে, বি নম্বর অপশানটা 8 প্লাস J4, ওরা জানে ছেলেরা ভুল করবে তাই এটা রেখে দিয়েছে এই আনসারটা, বাট আনসার হবে এর কনজুগেট, মানে এই মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো কনজুগেট নিয়ে যদি কারো ডাউট থাকে খুব বেশি, তোমরা নিচে কমেন্ট করতে পারো, খুব বেশি কমেন্টস হলে আমি তার উপরে একটা ছোট্ট ভিডিও বানিয়ে তোমাদের থিওরি ভিডিও দিয়ে দেবো। ওকে, চলো এবার 116। সো হোয়াট ইজ দ্য কোশ্চেন, determine the value of current in ampere drawn from the voltage source from the electric circuit given below। এই সার্কিটগুলো চোখে দেখে দেখে আনসার বলে দেওয়া যায়। দেখো ভালো করে দেখো, আমি করাবো, তারপরে তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, তারপরে তোমরা চোখে দেখে দেখে আনসার বলবে এগুলো। ওকে, খুব সোজা সোজা সার্কিট। এই হচ্ছে আমার সার্কিট আছে, ক্লিয়ার। সো এটা হচ্ছে 20 ওহম, এটা 20, এটাও 20, এটাও 20, এভরিথিং আর 20 ওহম। তাহলে দেখো আমরা কি করি, আমরা এটা হচ্ছে 50 ভোল্ট প্লাস মাইনাস, সবসময় যদি মেন কারেন্ট বের করতে হয় কোনো একটা সার্কিটের, ধরো সোর্স কারেন্ট বের করতে হবে তোমাকে, তাহলে সোর্স কারেন্ট আমরা কি করে বের করি, KVL দিয়ে, সোর্স কারেন্ট আমরা সবসময় কী করে বের করি, ওহমস ল দিয়ে, V ইকুয়ালস টু I ইন্টু R। এই আর মানে হচ্ছে হোল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, পুরো সার্কিটের অ্যালজেব্রিক সাম অফ রেজিস্ট্যান্স, মানে এই সার্কিটের যদি সিরিজে থাকে সিরিজ, প্যারালাল থাকলে প্যারালাল, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ হোল সার্কিট। ওকে, এই I মানে হচ্ছে মেন কারেন্ট যেটা এটা, আর এই ভোল্টেজ এটা হচ্ছে মেন ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ, আর এটা হচ্ছে সাপ্লাই কারেন্ট বা মেন কারেন্ট। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। যখনই কোনো একটা সার্কিটে সোর্সের কারেন্ট বের করতে বলবে, তখন সিম্পলি V ইকুয়ালস টু IR, সোর্স কারেন্ট বের করতে বললে V ইকুয়ালস টু IR। ওকে, তাহলে
ভি আমরা জানি, তাহলে আমাদের আই বের করতে হবে। আই ইকুয়ালস টু ভি মানে হচ্ছে 50, আর মানে হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ হোল সার্কিটের। তাহলে হোল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কী করে ফাইন্ড করব বলো তো? কী করে ফাইন্ড করব? কারেন্ট ডাইরেকশান, এখানে কারেন্ট গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, দেখো আবার এই পয়েন্টে কারেন্ট এসে আবার এই পয়েন্টে কারেন্ট এসে আবার দুটো ভাগে ভাগ হচ্ছে, তার মানে এই দুটো প্যারালাল আবার এই দুটো প্যারালাল, তাহলে সার্কিটটা কী হবে? আমি এত ভেঙে ভেঙে করছি শুধু তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে এই দুটো প্যারালালকে সলভ করলাম, উপরের দুটো, তাহলে কত আসবে? 10। আবার এই দুটো প্যারালালকে সলভ করলাম, আবার আসবে 10। বোঝা গেছে? দেখো এই দুটোকে সলভ করলে একটা রেজিস্ট্যান্স হলো, আবার এই দুটোকে সলভ করলে একটা রেজিস্ট্যান্স হলো, এটা আমাদের 50 আছে। এবার এরা দুজন কিসে আছে? এরা সিরিজে আছে না? তাহলে কি হবে? তারপরে সার্কিটটা কি হবে? এটা 50 আর এটা 10 10 20 হয়ে গেল। তাহলে কি হবে? আলটিমেট কারেন্ট কত ফ্লো করবে এখান থেকে? এটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর ইকিউ। তার মানে চারটে রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করা, দিস ইজ কল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ক্লিয়ার? দিস ইজ কল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এই একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করে এটার ভ্যালুটা বসাও, 50/20, তাহলে 2.5 আনসার, 2.5 অ্যাম্পিয়ার, 2.5 অ্যাম্পিয়ার। ওকে, সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট করো, বা আমার গ্রুপ আছে, আমি বারবার বলছি, কারো কোনো ডাউট থাকলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে এসো, তোমাদের যা ডাউট আছে আমি ক্লিয়ার করে দেবো। ওকে, যার যা ডাউট আছে। আমরা 117 নাম্বার, এই আরএল এর ভ্যালু কত হলে এখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে? ওকে, আরএল এর ভ্যালু কত হলে, তাহলে আমরা এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালু কত হলে এখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে? তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ওরা দিয়ে দিয়েছে। আমরা একটা ফর্মুলা জানি, পি ম্যাক্স ইকুয়ালস টু VTH স্কোয়ার বাই 4 RTH। এই ফর্মুলাটা স্যার কোথা থেকে আসলো? সেটা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে ম্যাক্সিমাম পাওয়ারের ভিডিও লিঙ্কে গিয়ে দেখে নাও কোথা থেকে আসলো। ক্লিয়ার? চলো এবার পি ম্যাক্সটাকে দেওয়া আছে, দেখো 80 পাওয়ার দেওয়া আছে। VTH 80 ইন্টু 80 বাই 4 ইন্টু RTH কত? এটা RTH বের করবো আমরা। তাহলে 80 কেটে গেল, 4 দিয়ে কাটলে 20, তাহলে RTH ইকুয়ালস টু 20 ওহম। স্যার আমাদের কাছে তো চেয়েছে 20 RL, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন কি? RL ইকুয়ালস টু RTH, তার মানে এটাই 20 হবে। বোঝা গেল? আনসার 20। আই থিঙ্ক ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের অঙ্কগুলো আমরা কি করে করব? জাস্ট দুটোকে সেম করে দেবো, RL RTH সেম হলে তাহলেই বলবো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। ওকে, এবং ওখানে থেকে যে ডাটাটা বের করতে বলবো ওইভাবে করবো। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কে চলে গিয়ে ম্যাক্সিমাম পাওয়ারের ইয়েটা দেখে নাও ভিডিওটা। বলছে তারপরে 118 নাম্বার, ডিটারমাইন দ্য নর্টন রেজিস্ট্যান্স বিটুইন টার্মিনাল A অ্যান্ড B সার্কিট গিভেন বিলো। তাহলে একটা সার্কিট দেওয়া আছে, এখানে নর্টন রেজিস্ট্যান্স বের করতে বলেছে। নর্টন রেজিস্ট্যান্স আর থেভনিন রেজিস্ট্যান্স 118 নাম্বার, ভালো করে মনে রাখবে, নর্টন রেজিস্ট্যান্স আর থেভনিন রেজিস্ট্যান্স দুটোই কিন্তু সেম, তার মানে নর্টন বের করতে বলুক আর থেভনিন বের করতে বলুক, সার্কিট কিন্তু আমাদের সেম হবে। ক্লিয়ার? এই হচ্ছে সার্কিট। এটা হচ্ছে 3 ওহম সব 3 ওহম করে। এটা কত? ভোল্টেজ 30 ভোল্ট। এবার এটা এবি টার্মিনালের মধ্যে দিয়ে তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে, বা নর্টন রেজিস্ট্যান্সের কাজ হলো এই টার্মিনালে একটা যখন আমরা বের করবো তখন এই সোর্সটাকে, যদি ভোল্টেজ সোর্স থাকে শর্ট সার্কিট, কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট। চলো এটাকে মুছে দিচ্ছি, তোমরা আরেকবার লিখে নাও এটা, তাহলে এটা শর্ট সার্কিট। এবার এই দুটো টার্মিনালের অ্যাক্রসে RN বের করতে হবে, RN নর্টন রেজিস্ট্যান্স থেভনিন রেজিস্ট্যান্স সেমভাবে বের করি আমরা। তাহলে যখনই আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো কোনো একটা সার্কিটে,
তাহলে এটাকে কী করবো, এটাকে পজিটিভ ধরে নিব, এটাকে নেগেটিভ ধরে নিয়ে এখান থেকে কারেন্ট সাপ্লাই দেব। কারেন্ট সাপ্লাই মানে মনে মনে ধরে নিলাম, কারেন্ট দেখানোর দরকার নেই যেটা আই বা কিছু, জাস্ট ডাইরেকশানটা দিয়ে যাও, ডাইরেকশান অনুযায়ী আমরা ক্যালকুলেশানটা করব। ডাইরেকশান দিচ্ছি। এবার এখানে এসে দুটো ভাগে ভাগ হলো, বোঝা গেল? তাহলে পজিটিভ টু নেগেটিভ কারেন্ট ফ্লো করে অলওয়েজ। এবার ক্যালকুলেশানটা আমরা কীভাবে করব, পেছনের দিক থেকে করব সব সময়। তার মানে এখানে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, সব থেকে পেছনে কে? এটা, তারপরে এটা, এরা দুজন। তাহলে এরা দুজন কিসে আছে দেখো, কারেন্ট ভাগ হচ্ছে, এরা দুজন প্যারালালে আছে। তাহলে এরা দুজন প্যারালাল, তার সাথে কিসে আছে? এরা দুজন প্যারালাল, তার সাথে সিরিজ। তাহলে প্যারালালে থাকলে দুটো সেম ভ্যালু রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তাহলে হাফ হয়ে যায়, 1.5 কী করে হয়? তাহলে এদের দুজনের প্যারালাল সলভ করছি, দেখো 3 × 3 ডিভাইডেড বাই 3 + 3, তাহলে 3 × 3 = 9 আর এটা 3 × 3 = 6, তাহলে 9/6 মানে 1.5 হলো। এর সাথে এই 3 রেজিস্ট্যান্সটা কিসে আছে? সিরিজে আছে, যোগ হলো, তাহলে কত হবে? 4.5। এবার 3-এর সাথে দেখো পিছন দিক থেকে আসছি, প্রথমে দুটো, তারপরে এটা, আবার এই যে এটা করার পর যে এই যে 4.5 আসলো, তার সাথে 3 কিসে আছে? আবার প্যারালালে আছে, তাহলে আবার তার সাথে 3 প্যারালালে আছে। এবার এটাকে সলভ করব, তাহলে 4.5 × 3 ডিভাইডেড বাই 4.5 + 3, তার মানে কত? 4.5 × 3টাকে এভাবে রেখে দাও, নিচে লেখো 7.5, 4.5 × 3 এটাকে এভাবেই রেখে দাও। ওকে, এবার এই টোটালটার সাথে 3 কিসে আছে? আবার সিরিজে, যোগ করে দিলাম, তাহলে কত হবে? 7.5, তাহলে 4.5 × 3 প্লাস 3 × 7.5, 3 × 7.5। দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসলো 13.5 আর 22.5, তাহলে এর দুটোকে যোগ করো, তাহলে 13 আর 22 কত হবে? 22। তাহলে সব থেকে ভালো 22 আর 14 করে নাও, তাহলে 6 আর 3, এটা 7.5। বুঝতে পেরেছো আমি কি করলাম? যোগ করা, আমি এখানকার 0.5টাকে এখানে নিয়ে আসলাম, 14 করে দিলাম, তাহলে 20 আর 14 হচ্ছে 24 আর 2 20 আর 14 হচ্ছে তোমার 34, তার সাথে 2 36 ডিভাইডেড বাই 7.5, ডিভাইডেড বাই 7.5। এবার 36/7.5 এটা কত হবে আমাদের আনসার? তাহলে 7.5টা কোথা থেকে এসেছিল? এখান থেকে। তাহলে এবার এই আনসার, এটাকে যদি আমরা কাটাকাটি করি, আনসারটা একবার দেখো কত আছে? 5.4.8 এরকম আছে, তাই তো? তাহলে এটাকে 7.5 দিয়ে কাটার আগে এটাকে এইভাবে করো, 36 ইন্টু এটাকে যদি আমরা লিখি 2/15, উল্টে দিলাম, ঠিক আছে? তাহলে এটা 36 দুগুণে কত হবে? 72/15। এবার ভাগ করো, তাহলে 15, 4 15 60, মানে 4 পয়েন্ট, তাহলে 4 দিয়ে কাটলাম, 4 15 60, তাহলে কত থাকলো? 12। এবার দশমিক নিয়ে একটা শূন্য নিয়ে নাও, তাহলে 120, তাহলে 8 15 কত হয়? 6 15 90, 8 15 120, তাহলে 8.8 আনসার, 4.8। সো দিস ইজ আনসার অফ 4.8। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। চলো নেক্সট, তাহলে কি করব? প্রথমে সোর্সটাকে শর্ট সার্কিট করে দেবো, তারপরে কারেন্ট ডাইরেকশন দেবো, তারপরে পেছন থেকে ক্যালকুলেশন করতে শুরু করব। ওকে, ব্যাস। এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা নিচে কমেন্ট করো। তারপরে ডিটারমাইন দ্য থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। দেখো 119 নাম্বার কোশ্চেন, ডিটারমাইন দ্য থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটার কী হবে? একদম সোজা এই এবি পয়েন্টের অ্যাক্রসে, তার মানে আমরা এটাকে শর্ট সার্কিট করে দেবো। এক্ষণে যেটা করলাম, এটা এ, এটা বি, তাহলে এটার ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করে দিলাম, এটাও ভোল্টেজ সোর্স, এটা শর্ট সার্কিট হয়ে গেল। এবার এখানে কি আছে? এরকম রেজিস্ট্যান্স আছে 3টে, তাহলে প্রত্যেকজনই কত করে? 3 না 30? 3 করে। চলো 3 ওহম,
সবাই 3 ওহম করে। এবার এটাকে পজিটিভ, এটা নেগেটিভ, সেম দেখো ভিটিএইচ, সরি এটা কী হবে আরটিএইচ, ভুল বলেছি, আরটিএইচ আর এন এগুলো সব সেমভাবেই করবো, একদম সেম। যে পয়েন্টটায় বের করতে বলবে সেই পয়েন্টটাকে ওপেন করে দিয়ে সোর্সগুলোকে শর্ট করে দিলাম। এবার এই পয়েন্টে আমরা কারেন্ট ডাইরেকশান দেবো, এই ডাইরেকশানে কারেন্ট দিচ্ছি। এখানে গিয়ে কারেন্ট দুটো ভাগে ভাগ হলো, এই দিক দিয়ে একটা এসে পজিটিভে নেগেটিভে ঢুকে গেল, আবার এই দিক দিয়ে ফ্লো করে এসে একটা নেগেটিভে ঢুকে গেল। তাহলে এই পয়েন্টে গিয়ে আবার কারেন্ট 3টে ভাগে ভাগ হচ্ছে, তার মানে এরা 3জন কী আছে প্যারালালে আছে। তাহলে এরা 3জন যদি প্যারালালে থাকে, 3জনের ভ্যালু কত আছে 3 3 3, তাহলে প্যারালালে সলভ করবো 1/r ইকুয়ালস টু 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, তাহলে নিচে 3 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 3/3 1/r, তাহলে r ইকুয়ালস টু 1। বোঝা গেল? আই থিঙ্ক বুঝে গেছো। তাহলে আর ইকুয়াল টু কত হলো 1। তাহলে এই 3জনকে প্যারালাল সলভ করলে আমার সার্কিটটা কী আসবে, এই আমার সার্কিট আসবে। তাহলে এটা 1 এটা 1, এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, এটা 1 ওটা 1, এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, তাহলে এটা এ বি। তাহলে এখানকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, আরএন বা আরটিএইচ কী হবে। তাহলে এই দুটো কি, এখান থেকে কারেন্ট দুভাগে ভাগ হচ্ছে, তাহলে এই 1 আর এই 1 কিসে আছে প্যারালালে আছে। তাহলে দুটো সেম রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তাহলে তার হাফ ভ্যালু হয়ে যায়। তার মানে আরটিএইচ থেভেনিন রেজিস্ট্যান্স হবে 0.5। ওকে, বুঝে গেছো? সো নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন ফর টুডে। তাহলে 0.5 এটা কত নাম্বার কোশ্চেন হলো, 119। এবার 120, তাহলে তোমাদের 20টা কোশ্চেন হয়ে যাবে। সো দুদিনে 20টা কোশ্চেন করালাম। দেখো এই কোশ্চেনটা কী বলেছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ কারেন্ট থ্রু 30 ওহম রেজিস্টার অফ দ্য সার্কিট গিভেন বিলো। তার মানে যে সার্কিটটা দেয়া আছে তার 30 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে সেটা বের করব। এই ম্যাথগুলো খুব ভালো করে ফলো করবে, খুব ভালো করে সার্কিটগুলো ফলো করবে। আর আমার বেসিক ইলেকট্রিক্যালের ক্লাসটা প্লিজ তোমরা দেখো, আমি সবাইকে বলবো ওখান থেকে অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে। আমি প্রচুর ডেপথে পড়িয়েছি, প্রচুর ডেপথ, মাইনাস প্লাস, প্লাস মাইনাস। কারো কোনো ডাউট থাকলে আমার গ্রুপে আসো, নিচে লিঙ্ক পেয়ে যাবে। চলো এখান থেকে কত কারেন্ট ফ্লো করছে সেটা বের করতে বলেছে, এখান থেকে কত কারেন্ট ফ্লো করছে সেটা বের করতে বলেছে 30 মধ্যে দিয়ে। তাহলে দুটো সোর্স আছে, এটাকে সুপার পজিশনও করা যাবে, আবার নর্মাল কেভিএলও করা যাবে। সুপার পজিশন করলে অনেক সময় লাগবে, আমরা নর্মাল কি করব কেভিএল করে দেবো। আমরা কি করব, এটা নর্মাল কেভিএল করে দেবো। তাহলে দেখো এটা পজিটিভ, এবার এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, ধরে নিলাম এটা আই, তাহলে এই ডাইরেকশানে কারেন্ট অবভিয়াসলি ফ্লো হবে। কারণ কি, এটা নেগেটিভ, তার মানে এটা এই ডাইরেকশানে, এটা পজিটিভ আছে, তাহলে এটা এই দিকেই ফ্লো হবে। আরেকটা এখানে, তার মানে এই কারেন্টটা এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা I1 একটা I2। ওকে, সো এই I2কে আমরা এইভাবে লিখতে পারি না। এই I2 মানে দেখো তো I1 I মাইনাস I1 না, এই I2 কি আবার এই I মাইনাস I1। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভালো করে দেখো, I ইকুয়ালস টু I1 প্লাস I2। কেন I ইকুয়ালস টু I1 প্লাস I2, এই পয়েন্টে গিয়ে কারেন্ট দুটো ভাগে ভাগ হচ্ছে, তাহলে I ইকুয়ালস টু I1 প্লাস I2। তাহলে I2 ইকুয়াল টু I মাইনাস I1 লেখা যায় তো, তাহলে এখানে আমি I2 ইকুয়ালস টু I মাইনাস I1 লিখতে পারি তো। চলো এবার আমি এখানে KVL অ্যাপ্লাই করব, এখানে KVL অ্যাপ্লাই করব। আমি অলওয়েজ KVL ক্লকওয়াইজ ডাইরেকশনে অ্যাপ্লাই করি, যাই থাকুক না কোনো ক্লকওয়াইজ KVL অ্যাপ্লাই করব। তাহলে এখানকার ভোল্টেজটা কত দেওয়া আছে দেখো, 40 ভোল্ট, এটা 20 ভোল্ট। তাহলে এই প্রথম লুপে, লুপ 1, এটা লুপ 1 এটা লুপ 2, তাহলে প্রথম লুপে KVL, তাহলে KVL ইন লুপ 1, লুপ 1-এ KVL করছি, এই ভোল্টেজটা নেব, তাহলে -40। তারপরে কারেন্ট যেখানে এন্টার করছে এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্রথম সাইনটা আমি সবসময় নেই প্লাস 20 ইন্টু I মাইনাস I1, I মাইনাস I1। এখানে I2ও নিতে পারতে, I2-র জায়গায় আমি ডাইরেক্ট লিখে দিলাম I মাইনাস I1 ইকুয়াল টু 0। তাহলে আমি কী করে KVLটা নিলাম, প্রথমে এটা নিলাম, এর প্রথম সাইনকে মাইনাস, মাইনাসটা আগে 40, তারপরে এটা নিলাম, এর অ্যাক্রসে ভোল্টেজ, এর অ্যাক্রসে যখন ভোল্টেজ নিচ্ছি এর প্রথম সাইনকে পজিটিভ, তাহলে এটা
আমরা কি করে নিই দেখো, ধরে নাও এটাকে আমি এভাবে ঘুরিয়ে লিখেছি, এটাকে আমি ঘুরিয়ে এভাবে লিখেছি, তাহলে যখন কেভিএল নিব এই লুপে তখন প্রথম সাইনটা অলওয়েজ নিব, যেটা নিচ্ছি তার প্রথম সাইনটা। ওকে, তো কেভিএল কি বলেছে, একটা ক্লোজ লুপের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে তাদের প্রত্যেকের ভোল্টেজের অ্যালজেব্রিক সাম, ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজের বা সোর্স ভোল্টেজ বা ভোল্টেজ ড্রপের অ্যালজেব্রিক সাম ইকুয়ালস টু 0। তাহলে এই যে সোর্স ভোল্টেজ প্রথমে এবং এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে কতটা, আই ইন্টু আর, আই মানে কত I2, এটা মানেই তো I2 ইন্টু আর মানে 20, তার মানে এখানকার ভোল্টেজ প্লাস এখানকার ভোল্টেজ ইকুয়াল টু 0 লিখেছি। তাহলে এখান থেকে আমাদের কি বেরো হবে দেখো, 20I মাইনাস I1 ইকুয়াল টু 40, এটাকে এদিকে চলে আসলো, তাহলে I মাইনাস I1 ইকুয়ালস টু 2, অনলি 2 বেরোলো। তাহলে এটা ইকুয়েশান 1 দিয়ে রেখে দাও, ইকুয়েশান 1 দিয়ে রেখে দাও। এবার দেখো, এবার এই এখানে তাহলে কেভিএল ইন লুপ L2, তাহলে L2তে আমি কেভিএল করছি, এখান থেকে স্টার্ট করব। প্রথমে কোন সাইন আসছে, মাইনাস, মাইনাস 20 ইন্টু এখানকার কারেন্ট কত, I মাইনাস I1 হলো। এবার এটা আসছে, এর প্রথম এখানে প্লাসে এন্টার করছে মাইনাসে, তাহলে 30 এখানে প্লাস কেন হলো, প্রথমে প্লাস আছে, এখানে প্লাস কেন আছে, কারণ কারেন্ট এখানে এন্টার করছে। কারেন্ট এখানে কেন এন্টার করছে, কারণ সোর্স, এটা সোর্স দেখে আমরা কারেন্ট ডাইরেকশন দেই, এই যে সোর্সকে দেখে কারেন্ট ডাইরেকশন দিয়েছি। কারেন্ট ডাইরেকশন দেখে এটা প্লাস হবে না মাইনাস হবে সেটা লিখেছি, যে এখানে এন্টার করলে রেজিস্ট্যান্সে যেখানেই কারেন্ট এন্টার করবে, দেখো এটা একটা রেজিস্ট্যান্স, এখানে কারেন্ট এন্টার করা মানে এটা প্লাস, অলওয়েজ এটা প্লাস এটা মাইনাস। তাহলে এখানে কারেন্ট এন্টার করছে এটা প্লাস, তাহলে এখানকার কারেন্ট ইন্টু, তাহলে আমরা এখানকার ভোল্টেজ ড্রপ বের করব, তাহলে 30 ইন্টু I1। তাহলে এই প্লাসটা কেন হলো, আমরা প্রথম সিম্বলটা এখানে নিয়েছি, তারপরে এখানকার ভোল্টেজ ড্রপ মানে 30 ইন্টু I1 হলো প্লাস। এবার প্লাস হবে না কি হবে এখানে এসে, তাহলে এটা গেল, এখানে এসে আমি দেখলাম প্রথম সিম্বল মাইনাস, তাহলে চুপচাপ এখানে মাইনাস লিখে দেবো, মাইনাস 20 ইকুয়াল টু 0, মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করছি, দেখো এটাকে I মাইনাস I1 ভ্যালুটা বের করা আছে 2, তাহলে ইন্টু 2 লিখলাম, একবার শর্টকাটে করে দিচ্ছি। 30I1, এই 20টাকে এদিকে নিয়ে যাচ্ছি, 20 সমান সমান এইদিকে নিয়ে গেলে কি হবে 20। তোমরা যদি মনে হয় যে আমার ভিডিওটা প্রচুর ফাস্ট চলছে বা আমি খুব ফাস্ট বলছি, তোমরা ভিডিওগুলোকে যেখানে বুঝবে না আবার ব্যাক করে একবার করে দেখবে। ওকে, চলো তাহলে 30I1 ইকুয়ালস টু, তাহলে এটা 20 আছে, এটা যদি এইদিকে চলে যায় 20 প্লাস 40 মানে 60, তাহলে I1 ইকুয়ালস টু, এটা 30 আছে, I1 ইকুয়ালস টু 2 অ্যাম্পস। 30 দিয়ে এটাকে কেটে দাও, কত হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তার মানে আনসার হচ্ছে সি। সো তোমাদের কারো যদি কোথাও ডাউট থাকে প্লিজ আমাকে নিচে কমেন্ট করো, আর তোমাদের সবার ক্লাসগুলো কেমন লাগছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ করো। আর তোমাদের কি মানে এনি ইস্যু, এনি টাইপ অফ ইলেকট্রিক্যাল, মানে তোমাদের কি বলবো টেকনিক্যাল যে কোনো ধরনের প্রবলেম আমার গ্রুপে এসে জয়েন করো, আমি হেল্প করবো। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস।